আপনার কখনো কি মনে হয়েছে যে এই শহুরে জীবনযাপন কেন এতটা দুর্বিষহ হয়ে পড়ছে? একটু হলেও কি নিজের নিকট অতীতের সাথে এটা তুলনা করে দেখেছেন? এখন যে সময়টা পার করছেন সেটা কি আগে কখনো দেখেছেন? হ্যাঁ, আপনার মাথায় হয়তো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি কি নিয়ে কথা বলছি। তবে আমি নিশ্চিত, এবং আপনারাও আমার সাথে একমত হবেন, যে আমি যেটা নিয়ে কথা বলছি সেটা নিশ্চিতভাবে খুব ভয়ঙ্কর কিছু ইঙ্গিত দিচ্ছে। আর আমরা যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি তাতে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে এটা আমাদের পৃথিবীর অন্তিম সময়। আই নো, আমার এসব কথা শুনে হয়তো বা অনেকে বলতে পারেন যে আমি কোনো এক সায়েন্স ফিকশন মুভি দেখে এসে ভুলভাব বকছি। এই সিচুয়েশনটা কতটুকু কনসার্নের আসেন আমরা ফ্যাক্ট দিয়ে বোঝার চেষ্টা করি। সারা পৃথিবীতে 100 বছর আগে ক্লাইমেট সিচুয়েশন কেমন ছিল এবং বর্তমানে কেমন আছে তার মধ্যে একটা তুলনামূলক পার্থক্য দেখালে ব্যাপারটা আপনারা আরো সহজে বুঝতে পারবেন। পৃথিবীতে এক্সট্রিম ওয়েদার কন্ডিশন নানাভাবে প্রকাশ পেতে পারে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে তিনটি বিষয় তা হলো হিটওয়েভ, বন্যা এবং খরা। এই ওয়েদার কন্ডিশনগুলো যথেষ্ট এক্সট্রিম এবং এর ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক মানুষ মারা যায়। 100 বছর আগে এই ধরনের হিটওয়েভ, বন্যা এবং খরা প্রায় 10 বছরে একবার হতো, কিন্তু বর্তমানে যেটা হচ্ছে প্রায় 2 বছর পর পর এর পুনরাবৃত্তি ঘটছে। বিভিন্ন ক্লাইমেট ডিজাস্টারের যে ইকোনমিক কস্ট আছে সেদিকে যদি আমরা তাকাই, তা 100 বছর আগে ছিল 10 বিলিয়ন ইউএসডি এবং বর্তমানে তা দাঁড়িয়েছে 175 বিলিয়ন ইউএসডি। সারা পৃথিবীর গড় তাপমাত্রা গত 100 বছরে বেড়েছে 0.3 ডিগ্রি সেলসিয়াস। যদিও সংখ্যাটা খুব নগণ্য মনে হচ্ছে আপনার কাছে, কিন্তু এই সামান্য পরিবর্তনে অনেক বড় বড় ডিজাস্টার ঘটাচ্ছে সারা পৃথিবী জুড়ে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 100 বছর আগে যে হারে বৃদ্ধি পেত, বর্তমানে তার চেয়ে 3 গুণ হারে বৃদ্ধি পাচ্ছে। এক্সট্রিম ওয়েদার কন্ডিশনের কারণে নিজের বাসস্থান ছেড়েছে এরকম লোকের সংখ্যা 100 বছর আগে ছিল 1 মিলিয়ন লোকেরও কম, কিন্তু বর্তমানে সেটা ইনসেন লেভেলে বেড়ে প্রায় 40 মিলিয়ন পার করেছে, যেটা কিনা উন্নত অনেকগুলো ইউরোপিয়ান রাষ্ট্রের মোট জনসংখ্যার থেকেও কয়েক গুণ বেশি। সারা পৃথিবীতে মোট জমির প্রায় 20% খরাজনিত সমস্যার কারণে নষ্ট হয়েছে, অর্থাৎ সেসব জমিতে এখন বর্তমানে কোনো রকমের ফসল উৎপাদন সম্ভব না। মেরু অঞ্চলের গ্লেশিয়ার বা বরফখণ্ড 20 বছর আগে যেই হারে গলতো, বর্তমানে তার চেয়ে প্রায় 5 গুণ বেশি হারে গলছে। স্ট্যাটিস্টিক্যাল তথ্যগুলো চোখ কপালে তোলার মতো হলেও আমরা এই ব্যাপারটা অনুধাবন করতে অনেকটুকুই অক্ষম, কিংবা আমরা সেটা বোঝার চেষ্টাও করি না। আমাদের আশেপাশে কি ঘটছে তার নিয়ে আমাদের ব্যস্ততার অবকাশ নেই বললেই চলে। 29 বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশে গত সপ্তাহে। এই তাপ প্রবাহের ধরন এমন যে গায়ে চামড়া পুড়ে যাওয়ার মতো। শরীরের তাপমাত্রা এই সময় অনেক দ্রুত বেড়ে যায় এবং গরমে অচেতন হয়ে যাওয়ার মতো অবস্থা দাঁড়ায়। স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেশি থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ এবং যাদের ঘর থেকে বেরোনো ছাড়া কোনো উপায় নেই। এই হাঁসফাঁস গরমে ইন জেনারেল আমাদের প্রোডাক্টিভিটি রেটও কিন্তু কমছে। আর এই ঘটনা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় প্রতিটি দেশেই ঘটছে। এই যখন ঠিক অবস্থা মধ্যপ্রাচ্যের ধুধু বালুকাময় মরুভূমি অঞ্চলে দেখা দিচ্ছে স্মরণকালের সর্বোচ্চ বৃষ্টিপাত। দুবাইয়ের মতো মহাপ্রাচুর্যের শহর, যেখানে কিনা বছরের এই সময় মরুভূমির লো হাওয়ার দাপটে ঘর থেকে বেরোনো সম্ভব ছিল না, তার ঠিক উল্টো চিত্র ঘটছে পুরো আরব আমিরাত জুড়ে। আরব আমিরাতের প্রায় প্রত্যেকটি শহরে এখন বন্যা, এবং আর সেই বন্যার জলে ধনীর দুলারেরা জেট স্কি করছে। চীনের দক্ষিণাঞ্চল এবং পাকিস্তানেও নিয়মিতভাবে অতিবৃষ্টি এবং ভূমিধস হচ্ছে। সারা বিশ্ব জুড়ে জলবায়ুর এরকম ওলটপালট অবস্থা কেন আসলে? দেখুন, এর উত্তর আমরা সবাই জানি। প্রাকৃতিক কারণে জলবায়ুতে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন হয়, কিন্তু যেই হারে এখন তাপমাত্রা বাড়ছে কিংবা জলবায়ুর পরিবর্তন ঘটছে তাতে মূলত মানুষের কর্মকাণ্ডই বেশি দায়ী। মানুষ যখন থেকে কলকারখানা বা যানবাহন চালাতে কিংবা শীতে ঘর গরম রাখার জন্য তেল, গ্যাস কিংবা জীবাশ্ম জ্বালানি পোড়ানো শুরু করেছে, ঠিক তখন থেকেই সারা পৃথিবীর তাপমাত্রা গাণিতিক হারে বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। আর এটা শুধুমাত্র 200 বছরের ইতিহাস। 200 বছর আগে কিন্তু জীবাশ্ম জ্বালানির ব্যাপারটা এতটা পপুলার ছিল না। আমরা ইনসেন লেভেলের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছি এবং প্রচুর বনাঞ্চল ধ্বংস করছি শুধুমাত্র মাস প্রোডাকশনের কথা চিন্তা করে। কিন্তু এই বিশাল পরিমাণ কার্বন ধরে রাখার জন্য যে পরিমাণ গাছপালা প্রয়োজন, সেই গাছপালা আমাদের পরিবেশে এখন বিদ্যমান নেই। এই সবকিছু জানার পর আমরা কালেকটিভলি এমন কিছু সিদ্ধান্ত নেই বা কাজ করি যেটা সমস্যা সমাধানের দিকে তো নির্দেশনা দেয়ই না, বরং আমরা যে কতটা আহাম্মক তার প্রমাণই দেয়। আমরা এই নগরায়নের নাম করে সাহারা শহরের গাছ কেটে ফেলি, আর সৌন্দর্য বর্ধনের জন্য কোটি টাকা খরচ করে বিদেশ থেকে আমরা গাছ আনি। এই যে তপ্ত গরমে একটা ট্রেন্ডিং চালু হয়েছে যে আমাদের গাছ লাগাতে হবে, গাছ লাগান, পরিবেশ বাঁচান। কিন্তু বিটার ট্রুথটা হচ্ছে প্রতিনিয়ত যেই পরিমাণ কার্বন আমরা বাতাসে ছাড়ছি তা ব্যালেন্স করতে যতই ঘটা করে আমরা গাছ লাগাই না কেন তা কম পড়ে যাবে। এরকমটা যদি চলতে থাকে তাহলে আমাদের ভবিষ্যৎ কি?
কিছু কিছু এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট এটাকে একটা অপটিমিস্টিক ওয়েতে দেখার চেষ্টা করেছেন। সারা পৃথিবীতে এই তাপমাত্রা বৃদ্ধির হার যদি 1.5 ডিগ্রির মধ্যে রাখা যায় তাহলে এই বিপদটা কিছুটা হলে এড়ানো যাবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 1.5 অনেক আগেই ক্রস করে গিয়েছে। আর বেশিরভাগ বিজ্ঞানীরই আশঙ্কা এই ভয়ঙ্কর পরিণতি ঠেকানোর আর কোনো উপায় অবশিষ্ট নেই। 34 শতকের শেষের দিকে গিয়ে এই গ্রহের তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। এরকমটা যদি হয়, ঘরের মধ্যে 10টা এসি লাগিয়েও কোনো কাজের কাজ কিছু হবে না। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন কেন আমি এত নেগেটিভ কথা বলছি, এর কি কোনো সমাধান নেই, এর কি কোনো সুন্দর ভবিষ্যৎ আমরা কল্পনা করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারেন, কিন্তু আপনার একজন স্বপ্ন দেখে কোনো লাভ নেই যদি না এই সমাধান কালেকটিভলি হয়। কালেকটিভলি মিনস আপনি, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র এবং পুরো ওয়ার্ল্ড কমিউনিটি। আপনি আপনার ঘরের আঙিনায় 10টা গাছ লাগালেন, তার পাশেই আপনার প্রতিবেশী একটা ইটের ভাটা বানালো, দিন শেষে এটার আউটকাম কিছুই আসবে না। তা এই অবস্থায় ফিজিবল কোনো সমাধান না পেয়ে প্রিন্স এর সাথে একমত হয়ে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার একটা অ্যাপোলজি লেটার। Dear future generations, I think I speak for the rest of us when I say, sorry. Sorry we left you with our mess of a planet. Sorry that we were too caught up in our own doings to do something. Sorry we listened to people who made excuses to do nothing. Sorry.